হেডলাইন্স ত্রিপুরায় স্বাগত। ডাক্তার পর্ণালী ধর চৌধুরী, উনি আছেন সরাসরি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। উনি ভাইরাস বিশেষজ্ঞ। আমরা জাস্ট আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, কোভিড 2 মানে এই যে ভাইরাসটা, ইন্ডিয়াতে যে ভাইরাসটা আছে, এটা কি ধরনের ভাইরাস? কোভিড-19 যে ভাইরাসটা কত শক্তিশালী, কি ধরনের বিপজ্জনক এই ভাইরাস। ইতিমধ্যে ইন্ডিয়াতে বহু লোকের প্রাণ হারিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই ভাইরাসটা খুব বিপজ্জনক, সাংঘাতিক বিপজ্জনক এই ভাইরাস। আজকে আমরা সরাসরি কথা বলবো। আমেরিকা থেকে আছেন ওয়াশিংটন ডিসিতে ভাইরাস বিশেষজ্ঞ ডাক্তার পর্ণালী ধর চৌধুরী। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি যদি একটু বিস্তারিতভাবে আমাদের জানান যে এই ভাইরাসটা কি ভাইরাস, কোভিড-2 ভাইরাসটা কি ভাইরাস। আচ্ছা, হ্যাঁ, এখন ইন্ডিয়াতে যে সিচুয়েশনটা হঠাৎ করে অ্যারাইজ করেছে লাস্ট 2 মান্থস ধরে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচন্ড ভাবে মৃতের হারও বেড়ে গেছে। প্রতিদিন প্রায় মোর দ্যান 2000-এর বেশি লোক মারা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আক্রান্তের সংখ্যাও প্রায় 3 লাখ ছাড়িয়ে গেছে লাস্ট 3-4 দিন ধরে। তো এখানে যে ভাইরাসটা মানে মূলত দায়ী, এখনো অব্দি এই সপ্তাহে ধরা পড়েছে যেটা, সেটাকে বেঙ্গল স্ট্রেন বলা হচ্ছে। সেটা হচ্ছে আপনার থার্ড মিউট্যান্ট ভাইরাস। মানে সহজ ভাষায় বলতে গেলে যে ভাইরাসটা চীন থেকে এসেছিল, উহান থেকে, সেটা গত বছর ছিল, সেটার বিভিন্ন রকম মিউটেশন মানে হচ্ছে ভাইরাসের রূপ পরিবর্তন হয় যখন শরীরের ভেতরে সেটা রেপ্লিকেশন হয় বা সেটার যখন বৃদ্ধি পায়। তো সেটা করতে করতে এটা এখন লাস্ট ডিসেম্বরে যেটা হয়েছিল সেটা হচ্ছে আপনার ইউকে স্ট্রেন বলতাম আমরা, সেটা যথেষ্ট পরিমাণে ছড়িয়ে পড়েছিল। ইউএসএ তেও প্রায় 44% সেই ভাইরাসটা দায়ী ছিল, এবং ইন্ডিয়াতেও সেটা ঢুকেছিল। এখন সেইটার যে মিউটেশন হয় তখন আমরা ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট পাই, ইউকে স্ট্রেন এবং ক্যালিফোর্নিয়া স্ট্রেন মিলিয়ে। এবং সেটাই দায়ী করা হচ্ছিল মূলত লাস্ট উইক অব্দি, যে সেটা ভীষণ ট্রান্সমিসিবিলিটি ওটার বেশি, মানে ওটা সংক্রমণ করার ক্ষমতাও বেশি হচ্ছিল, প্রায় 20% বেশি ছিল। এবং ওটা মানে আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যাদের আগে ধরুন কোভিড হয়েছে বা যারা ভ্যাকসিন নিয়ে একটা অ্যান্টিবডি ডেভেলপ করছেন, তা সেই মনে করা হচ্ছিল যে সেইটার ক্ষেত্রে কতটা সেটা শক্তিশালী, সেই অ্যান্টিবডি আমাদের শরীরে যে তৈরি হলো। এখন অব্দি বৈজ্ঞানিকরা বলছেন যে না, সেটা পুরোপুরি হয়তো কভারেজ নাও দিতে পারে, যদিও এটা ডেটা এখন আমাদের পেতে হবে, এখনো রিসার্চ চলছে। তবে লাস্ট উইকে আইসিএমআর প্রেস রিলিজে বলেছে যে কোভ্যাক্সিন প্রায় 78% কভারেজ দিচ্ছে জেনারেল কোভিডে উইথ দিস স্ট্রেন, এবং এটাও বলছে যে 100% কভারেজ দেবে সিভিয়ার ক্ষেত্রে। এরা ডেটাটা এখনো পাবলিশ করেনি, জুনের শেষে পাবলিশ করবে। এবং আমাদের ইন্ডিয়াতে আরেকটা যে ভ্যাকসিন আছে সেটা হচ্ছে আপনার কোভিশিল্ড, যেটা ইউকের অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন, সেটা আপনার সেটা ডেটা বেরিয়েছে। ইন দ্য সেন্স কিরম ভাবে বেরিয়েছে, যেহেতু এটা আপনার ইউকেতে দেওয়া হয়েছে এবং ইউকেরই স্ট্রেন, এবং সেখানে দেখা গেছে লোকজন অতটা আক্রান্ত হচ্ছে না, যদি ওদের ভ্যাকসিনেশনের হার বেশি অনেক ইন্ডিয়ার থেকে। তো মনে করা হচ্ছে সেটাও কিছুটা কভারেজ দেবে। তো আপনি জিজ্ঞেস করলেন যে এটা কতটা ডেঞ্জারাস। তো ডেঞ্জারাস হয় তখনই যখন একটা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা অনেক বেশি থাকে, এবং তার সঙ্গে সঙ্গে ওটা ছড়িয়েও পড়ছে খুব তাড়াতাড়ি শরীরের, মানে একটা মানুষ থেকে একটা মানুষে আমরা যদি ক্রাউড করছি, খুব তাড়াতাড়ি সেটা স্প্রেড করছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে শরীরের ভেতর ঢোকার পরে সেটা যদি ইমিউনিটিটাকে এসকেপ করে, মানে অ্যান্টিবডি ওটাকে ধরতে পারছে না। তো সেইটাও মনে করা হচ্ছে দুটোর ক্ষেত্রেই আছে। থার্ড মিউট্যান্ট ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এখনো অব্দি পুরোপুরি জানা যায়নি, রিসার্চ চলছে, জিনোমিক সিকোয়েন্সিংও চলছে বোঝার জন্য। আর এই থার্ড মিউটেন্টের ক্ষেত্রে আপনার সেকেন্ড মিউটেন্টের পরেও আরেকটা মিউটেশন হয়েছে, আর কিছু ডিলিশন হয়েছে অ্যামাইনো অ্যাসিডের। মানে সহজ ভাষায় বলতে গেলে কিছু প্রোটিন বাদ গেছে জেনেটিক। তাতে কি হচ্ছে, মানে একটা শরীরের একটা অংশ বাদ গেলে যেমন দেখতে চেঞ্জ হয়ে যায়, সেরকম একটা চেঞ্জ এসছে। সেই জন্য মনে করা হচ্ছে যেহেতু আরেকটা স্টেজ এগিয়ে গেছে, এটা হয়তো আরেকটু ডেঞ্জারাস হতে পারে। এবং যথারীতি আপনি যদি দেখেন ডেটা মানে যেগুলো আছে আমাদের ডেটা ড্রিভেন যে কনক্লুশন, তাতে যেহেতু পশ্চিমবঙ্গে এখন আস্তে আস্তে সংখ্যাটা বাড়ছে, তাহলে এবং টাইমিংটা দেখবেন সেই পলিটিক্যাল র্যালির সময় থেকে শুরু হয়েছে জিনিসটা। তো সেখান থেকে মনে করা হচ্ছে যে অবশ্যই এটা ট্রান্সমিশন ক্যাপাসিটি বা সংক্রমণ করার ক্ষমতাটা বেশি, এবং বেশি বলেই এটা বলা হচ্ছে যে একটু বেশি মারাত্মক আর কি, বা ডেঞ্জারাস। একটা জিনিস ডক্টর পর্ণালী, এই যে কোভিড-1 এবং কোভিড-2 এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোন জায়গাতে? ভাইরাসের যে বেসিক ডিফারেন্সটা কোন জায়গাতে? দেখুন, কোভিড-1 আর কোভিড-2 এর মধ্যে প্রথমত ভাইরাসের দিকে অনেকগুলো ডিফারেন্স আছে। পুরো এই ওয়েভটা আমরা যখন ডিজিজ নিয়ে আলোচনা করছি, তাহলে আমাদের হোস্ট মানে মানুষের কথাও বলতে হবে, আমাদের ভাইরাসের কথাও বলতে হবে, বিভিন্ন টেস্টিং এর কথা বলতে হবে, এবং স্ট্রাকচারাল যে প্রবলেমগুলো আমরা এখন ফেস করছি সবটা মিলিয়েই তো ডিফারেন্সটা। এবং ভাইরাসের ক্ষেত্রে যেটা আমি বললাম যে এখন একটা ককটেল অফ ভাইরাস ঘুরে বেড়াচ্ছে ইন্ডিয়াতে। মানে ধরুন প্রায় 5টা স্ট্রেন আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। ইউকে স্ট্রেন আছে, ব্রাজিলের স্ট্রেন আছে, সাউথ আফ্রিকা স্ট্রেন আছে, তার সঙ্গে ডাবল মিউট্যান্ট এবং ট্রিপল মিউট্যান্ট চলছে। উহানের অরিজিনাল স্ট্রেনটা তো তারপরে মিউটেশন হয়েছে, কিছু তো রয়েও গেছে।
তো এই সমস্ত মিলিয়ে যে এতগুলো ভাইরাস সাইমultaneously যে ট্রান্সমিশন হচ্ছে, তার জন্যই তো এত লোক আক্রান্ত হচ্ছে। কারণ ইন্ডিয়ার গ্রাফটা কিন্তু লাস্ট ইয়ারে ধরুন সেপ্টেম্বর থেকে আস্তে আস্তে নামছিল, নেমে ফেব্রুয়ারির মাঝের থেকে আবার উঠতে শুরু করেছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল, দিল্লি, মহারাষ্ট্র এগুলোতে, মানে ওয়েস্ট বেঙ্গল অনেকটাই কম ছিল, দিল্লি মহারাষ্ট্রে অতটা কম না হলো মোটামুটি আস্তে মনে করা হচ্ছিল। তো সেখান থেকে যখন কোভিড-2 এলো, ডিফারেন্সটা হলো যে আবার ট্রান্সমিশন নতুন করে শুরু হলো। এটা সেকেন্ড হচ্ছে যে ভাইরাস যে বিভিন্ন ভ্যারিয়েন্ট গুলো, বিভিন্ন যেগুলো ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে আর একটা নেই, প্রায় 5টা ঘুরছে। তারপরে হচ্ছে আপনার ডাক্তাররা এটা ভালো বলতে পারবেন, সিমটমস এর কিছু চেঞ্জ এসছে। আমি যতটুকু পেলাম বিভিন্ন সায়েন্টিফিক পেপারে, যে চেস্ট পেন, তারপরে আপনার কনজাংটিভাইটিস, সোর থ্রোট, তার সঙ্গে ডিসকালারেশন অফ নেলস বলছে, এই বিভিন্ন রকম জিনিস শুরু হয়েছে। আর একটা ডেঞ্জারাস জিনিস হচ্ছে আরটিপিসিআর আগে আমাদের ধরা পড়তো যে কোভিড পজিটিভ হলে, ধরে সেন্সিটিভিটি আর স্পেসিফিসিটি এত হাই ছিল যে ওটা পজিটিভই। এখন আবার দেখা যাচ্ছে নিউ ভ্যারিয়েন্টটা কিছু জিনকে জাম্প করছে, মানে যেটা দিয়ে আপনি টেস্ট করবেন তার জাম্পিং ক্যাপাসিটি তৈরি হয়েছে, তার জন্য আরটিপিসিআর আবার ফলস নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। মানে আপনি কোভিড পজিটিভ হলেও আপনার রেজাল্ট আসতে পারে নেগেটিভ, এবং সেক্ষেত্রে ডাক্তাররা আবার চেস্ট সিটি স্ক্যানের সাজেশন দিচ্ছেন। এরকম তো প্রবলেম হচ্ছেই। প্লাস যেহেতু নিউ ভ্যারিয়েন্ট, আমি একটু আগে যেটা বললাম, যে শরীরের ভেতর ঢুকে একটা আপনার শরীরের যে আগে কোভিড হলে যে অ্যান্টিবডি বা ভ্যাকসিন নিলে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেটাকে এসকেপ করার ক্ষমতা রাখছে বলেই সায়েন্টিস্টরা বা আমরা মনে করছি। আর ফাইনালি একটা জিনিস যেটা বিশালভাবে পরিবর্তন হচ্ছে, সেটা হলো দেখুন স্ট্রাকচারালি একটা ডিফারেন্স আছে। কোভিড-1-এ মানুষ জানতো না, সরকার অনেক অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়েছিল। এখন একটু অক্সিজেন সাপ্লাইয়ের প্রবলেম হয়েছে এবং বেডের প্রবলেম হচ্ছে। এই সব মিলে কোভিড-2টা একটু ডেঞ্জারাস পর্যায়ে মানে চলে যাচ্ছে আস্তে আস্তে। এটা যদি এখন ক্রাইসিস ম্যানেজমেন্টে না যায়, ইট উইল বি মোর ফ্যাটাল। মানে আমার বাড়িতেও আগের ওয়েভে আমি যত না খারাপ সংবাদ পেয়েছি, এবারে আরো বেশি তাড়াতাড়ি এবং বেশি দ্রুত পাচ্ছি, এবং এটা খুব দুর্ভাগ্যজনক। একটা জিনিস, আমেরিকা ওয়েভ 2 যেটা মানে সেকেন্ড কোভিডটা পার করে এসেছে, এবং আমরা যেটা জানতে পারছি যে বাংলাদেশে বলছে সাউথ আফ্রিকান ভাইরাস নাকি একটা এসছে। এটা যেহেতু আপনি ভাইরাস নিয়ে কাজ করছেন, আসলে কোভিড এর কত ধরনের ভাইরাস আছে, 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হলো যে আমরা যারা ভ্যাকসিন যারা আমরা দিতে পারিনি, এখনো বহু লোক আনকভার্ড ভ্যাকসিনের, তাদের ক্ষেত্রে কিভাবে লাইফটা এখন সেভ করা, মূল কি অ্যাডভাইস আপনি? শিওর। দেখুন ভাইরাসের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, যেহেতু এটা আরএনএ ভাইরাস, কোভিড এর করোনা ভাইরাস যেটা, সেইটা সবসময় মিউটেশন করে এবং এটার মিউটেশন ক্যাপাসিটিও বেশি হয় আরএনএ ভাইরাসের। তো প্রায় 23টা মিউটেশন মানে চেঞ্জ করার পরে কিন্তু ইউকে ভাইরাস এসেছিল, যেটা খুবই স্প্রেড করে গেছিল। তারপরে এই যে সাউথ আফ্রিকা স্ট্রেন আপনি যেটা বললেন, সেটা হচ্ছে তার পরবর্তী একটা স্ট্রেন, বা পরবর্তী মানে আমি বলতে চাইছি যে আরেকটা স্ট্রেন যেটা কিনা একটু কম পার্সেন্টেজে সার্কুলেট করছে ইন্ডিয়াতে, কিন্তু করছে, ইউএসএ তো কম পার্সেন্টেজ, কিন্তু এটা একটু ডেঞ্জারাস। এটা একটু ডেঞ্জারাস কেন না, যে এই ভাইরাসটার আবার ভ্যাকসিনের মাধ্যমে যতটা কভারেজ পাওয়ার কথা, সেটা ইউকে স্ট্রেনে দিচ্ছে যতটা, এখানে দিচ্ছে না। আর আরো আছে আপনার ব্রাজিল, যদিও ইন্ডিয়াতে বোধহয় একটা জিনে পাওয়া গেছে, অনেক কম পার্সেন্টেজ। তো সব মিলিয়ে ভাইরাস কতগুলো বললে, ভাইরাস একটাই, মানে সেটা হচ্ছে আপনার করোনা ভাইরাস। এবার ওর অনেকগুলো মিউট্যান্ট, মানে ওর ধরুন আপনার অনেকগুলো জেনারেশন পরে আর কি অনেকে মিলে ঘুরছে আর কি, তাদের একটা সহজ পথ হয়ে গেছে ঘুরে বেড়ানোর, সার্কুলেট করার, আমি সহজ ভাবে বলছি। তো সেই জন্য ভাইরাস একটাই, ভাইরাসের রূপ পরিবর্তন করে ভাইরাস মিউট্যান্ট ভ্যারিয়েন্ট গুলো প্রায় 5টা মতো ইন্ডিয়াতে এখন দেখা যাচ্ছে। আরো সিকোয়েন্স করলে হয়তো আরো বাড়বে বলে আশা করা হচ্ছে, কারণ এটা তো কন্টিনিউয়াসলি চেঞ্জ করে। তো এইটা হলো আপনার প্রথম উত্তর। আর সেকেন্ড আপনি যেটা বললেন যে ভ্যাকসিনের ব্যাপারটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ ভ্যাকসিন যেটা হচ্ছে, দ্য পয়েন্ট ইজ দ্যাট যে ইন্ডিয়া সো ফার হ্যাজ কভার্ড অলমোস্ট 13 crore পিপল উইথ দ্য ফার্স্ট ডোজ। সেকেন্ড ডোজ একটু কম আছে, 2 crore মতো। আমি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স এর ওয়েবসাইট দেখে বলছি। তো সেক্ষেত্রে যারা কভার্ড হয়েছে ফার্স্ট ডোজে, এবং এখনো কিন্তু আমি এটা বলছি, এগুলো কোনো পিয়ার রিভিউ ডেটা নয়, বাট যেহেতু গিভেন দ্য সিচুয়েশন অফ দ্য হোল ওয়ার্ল্ড ইজ ফেসিং দ্য সেম সিচুয়েশন, সেখান থেকে কিছু অ্যানেকডোটাল কনক্লুশন করা হচ্ছে যে যারা ভ্যাকসিন নেবেন, প্রথম কথা হচ্ছে, এই প্রশ্নটা আমি বারবার পাই যে ভ্যাকসিন প্রথমটা তো কোভিশিল্ড নিয়েছি বা কোভ্যাক্সিন নিয়েছি, দ্বিতীয়টা ডেট পিছিয়ে যাচ্ছে বা দ্বিতীয়টা আমি পাচ্ছি না, তাহলে কি আমি চেঞ্জ করবো? না, চেঞ্জ করা যাবে না। সেম ম্যানুফ্যাকচারের ভ্যাকসিনই নিতে হবে, 2টো ডোজ। আপনি প্রথমে কোভ্যাক্সিন নিলে কোভ্যাক্সিন,
যদি আপনি কোভিশিল্ড, মানে আমি বলছি প্রথমেই যদি কোভিশিল্ড নেন তাহলে পরের ডোজটাও কোভিশিল্ড নিতে হবে। যদিও দুটোর মধ্যে একটু গ্যাপ বেশি, কোভ্যাক্সিন হলে আপনি প্রায় 4 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন, কোভিশিল্ড হলে 6 থেকে 8 উইকস এখন ওরা বলছে, কিন্তু সেটাই আপনাকে নিতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি সাপ্লাই কম থাকে এই মুহূর্তে, আপনার ডেট এসে গেছে বা আপনার হয়তো সেটা দেরি হচ্ছে পেতে, তাহলে সায়েন্টিফিক রিসার্চ বলছে যে এটা অতটা অসুবিধা নেই, 4 দিন আগে নেওয়া যেতে পারে থেকে 40 দিন অব্দি ওয়েট করা যেতে পারে যে ডেটটা আপনার আছে সেখান থেকে, তার মানে আপনি 1 মাস অব্দি ওয়েট করতে পারেন। তো এই ভ্যাকসিনটা আগে নিয়ে নিতে হবে, এবং ভ্যাকসিনটা কতটা কভারেজ দিচ্ছে সেটার একটা নমুনা কিভাবে দেওয়া যাবে সেটা হলো যে আপনি যদি দেখেন সব থেকে ভালো ভ্যাকসিনেশন করেছে ইসরায়েল, ঠিক আছে, এই আপনার ওখানেও ইউকে স্ট্রেন ছিল, কিন্তু 2 দিন আগে থেকে ওদের কিন্তু মৃতের সংখ্যা 0 হয়ে গেছে, যেটা লাস্ট 10 মাসে ওরা করতে পারেনি, এবং ওদের ভ্যাকসিনের জন্যই এটা হয়েছে। ওরা প্রায় 56% লোককে ভ্যাকসিন দিয়েছে, দুটো ডোজ দিয়ে দিতে পেরেছিল। তো যখনই একটা মেজরিটি অফ দ্য পিপল উইল গেট দ্য ভ্যাকসিন, এটার একটা স্ট্রেংথ আছে টু দ্য হোল পপুলেশন, এন্ড ফ্রম পাবলিক হেলথ পার্সপেক্টিভ আমি সেটাই বলতে পারি যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ টু টেক দ্য ভ্যাকসিন অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে ওটা ভাবলে চলবে না যে মানে ভ্যাকসিন নিয়ে কি হবে, আমার তো রোগটা হচ্ছে, মানে কামিং ব্যাক টু ইউর কোশ্চেন, সেটা নয়, মানে রোগটা আপনার হতে পারে, দেয়ার আর রিজনস, যে কারণ ভ্যাকসিন আপনার ডিজিজটাকে প্রতিরোধ করে না, মানে ডিজিজটাকে করবে, ইনফেকশনটাকে করবে না, সরি মাই মিস্টেক। তো ইনফেকশনটা হবে কিন্তু ডিজিজটা অত সেভারিটি ফর্মে যাবে না। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে ভ্যাকসিন নিলে আশা আপনি মারা যাবেন না, মানে পুরোপুরি 0.0002% একটা প্রবাবিলিটি আছে একটা ইউএস স্টাডি থেকে, কিন্তু সেটা ভীষণ কম, মানে 1000-এ একজন ভার্সেস এই যে এখন যে আমরা পার্সেন্টেজটা দেখছি এটা অনেক বেশি। তো সেই হিসেবে ভাইরাস মানে ধরুন তার প্রতিরোধ ক্ষমতা গড়ার জন্য ভ্যাকসিন নেওয়াটা খুবই জরুরি। এবং ভ্যাকসিন আমি যেটা বললাম যে কোভ্যাক্সিন ডেটা অলরেডি রিলিজ করেছে আইসিএমআর, এবং তার সঙ্গে সঙ্গে কোভিশিল্ডও বলেছে, যেহেতু তারা অলরেডি ইউকে স্ট্রেনটাকে ফাইট করেছে ইউকেতে, এবং সেম মেকানিজম ইউজ করে এখানে কোভিশিল্ড তৈরি হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার, সেজন্য এই দুটোর কভারেজ আছে। তো এটাই আমি বলবো যে এটা নিয়ে নেওয়া খুব জরুরি। এই যে কোভিড-2টা কতদিন থাকবে? এই যে তাদের এটা যে উদ্যোগমুখী যে হচ্ছে এখন, এই যে স্প্রেড হচ্ছে, স্প্রেডটা কতদিন থাকবে? যেহেতু আমেরিকা এই ফেজটা ক্রস করে এসছে, এখন আপনি যদি বলেন যে এই ফেজটা কতদিন থাকতে পারে ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম, ইয়েস। এইটা ধরুন এটা হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট, তাই তো? সেই ফ্যাক্টরগুলো দিয়ে একটা মডেল তৈরি করতে হয় যে গিভেন দ্য সিচুয়েশন এখন এরকম হচ্ছে, স্ট্রেন্থ আর এই নেচার, এই ফ্যাক্টর, যত ফ্যাক্টর বেশি ইনক্লুড করে মডেল তৈরি হবে তত অ্যাকুরেট হয়। তো সেইখানে আমি যেটা বলতে পারি সহজ ভাষায়, যে যারা কাজ করছেন তারা যে ফ্যাক্টরগুলোকে কনসিডার করছেন সেটা হলো যে আপনার মিউটেশনের স্ট্রেংথ কতটা স্ট্রং মিউটেশন, সেটার জন্য ডেটা লাগবে, কারা কারা এফেক্টেড হয়েছে, হয়েছে, বা কতজন মারা যাচ্ছে, বা কিভাবে জিনিসটা ট্রান্সমিশন কিভাবে হচ্ছে। ভাইরাসের ভিরুলেন্সটা ইম্পর্টেন্ট, সেটার এখনো কোনো ডেটা পাওয়া যায়নি, সেটা নিয়ে কাজ চলছে। তো গিভেন দ্য সিচুয়েশন যেভাবে কাজটা এগোচ্ছে, এই মুহূর্তে প্রেডিক্ট করা একটু টু আর্লি, আমাদের একটু ওয়েট করতে হবে যে জিনিসটা কত দূর যেতে পারে। তবে কিছু ডেটা আমি পাচ্ছিলাম, তাতে বলা হচ্ছে যে মে মাসে প্রচন্ড পিকে উঠবে। তো মে মাসে প্রচন্ড পিকে যদি ওঠে, এবং আপনি যদি, যেহেতু আপনি ইউএস এর কথা বললেন, তাহলে যদি সেটার সঙ্গে আমরা মনে করি, যদিও ইন্ডিয়ার পপুলেশন এগেইন টু বিগ, ইটস ভেরি ডিফিকাল্ট টু সে দ্যাট ওয়ে, এবং দেয়ার আর লটস অফ আদার হেলথ ইনফ্রাস্ট্রাকচার, ভ্যাকসিনেশন এবং অনেক জিনিস আছে, ক্রাউড করা, হেলথ পলিসি অ্যান্ড প্রোগ্রাম। তো সেইগুলো নিয়ে যদি দেখা যায় তাহলে ওরম ভাবে একদম মানে কম্পেয়ার করা মুশকিল, কিন্তু যেটা বলা যেতে পারে যে যেহেতু মে মাসে যদি পিকে ওঠে তাহলে another 4-5 months তো লাগবে, given that there will not be any other strain that will be circulating side by side। মানে যেটা আছে সেটা রেসপেক্ট আমি মডেলটা প্রেডিক্ট করে বলছি যতটা সম্ভব। ইটস নট অ্যান অ্যাকুরেট, আই এম নট টেলিং পিপল শুড লিসেন ইন আ ওয়ে যে আচ্ছা মানে মেতে বেড়ে যাবে তারপর 4-5 মাসে কমে যাবে, এরকম নয়। এগেন অ্যানাদার ফ্যাক্ট, লটস অফ ফ্যাক্টরস আর রেসপন্সিবল। তো এখন অব্দি ডেটা যা আছে মেতে পিকে উঠবে, পিপল শুড বি ভেরি অ্যাওয়ার অফ দিস সিচুয়েশন, টেক 100% প্রিকশনস, এবং যদি মিউটেশনটাকে চেক করা যায় কিছুটা, যে হার্মফুল যে মিউটেশনটা হচ্ছে যেটা খুব সেভিরিটি বাড়িয়ে দেয়, তাহলে আমার মনে হয় যে অ্যানাদার 6-7 মান্থস এর মধ্যে এই ট্রান্সমিশন কার্ভটা আস্তে আস্তে কার্ভ ডাউন করবে। না, এই যে বললেন যে অ্যাওয়ারনেসটা কিভাবে এখন নিজেকে প্রোটেক্ট করতে হবে? দেখুন, যখন প্রথমবার কোভিড এসেছিল তখন একটা কথা বারবার বলা হচ্ছিল যে যাদের কোভিড হয়নি তারাও যেন মনে করেন তাদের কোভিড হয়েছে। তার মানে কি, সেটা করলে আপনার প্রোটেকশন, মানুষকে বোঝানোর জন্য এভাবে বলা হয়েছিল যে প্রোটেকশন টেক অ্যাট ইউর মানে বেস্ট,
মানে বারবার বলা হয়েছে হাত ধোয়ার কথা, 30 সেকেন্ডস এর হাত ধোয়া, অনেক যে নিয়মগুলো ছিল আমরা সবাই জানি, আজ থেকে 1 বছর আগে সেগুলো হয়ে গেছে বা তারও বেশি। তো সেই প্রোটেকশন গুলো অন, মানে এমন নয় যে প্রোটেকশন গুলোর নেচার চেঞ্জ হয়েছে বা কিছু অ্যাড হয়েছে, না। আরেকটা জিনিস যেটা অ্যাড হয়েছে, যেটা এই মুহূর্তে চেক করা উচিত, সেটা হলো যে মানুষের ক্যাজুয়ালনেস অনেক বেড়ে গেছে। সো সাম পিপল লাইক, যেহেতু মৃতের হারটা কম, অনেকেই বলছে যে এতজন যে সুস্থ হয়ে উঠছে সেই সংখ্যাটা কেন প্রেডিক্ট করা হচ্ছে না, উইচ ইজ অলমোস্ট 85%। মানে অ্যাক্টিভ কেস চলছে 15%, মারা যাচ্ছে প্রায় 1% মতো, 1 to 2 ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন ইন দ্য ওয়ার্ল্ড, এন্ড দেন 85% রিকভারি করছে। কিন্তু সেটা তো কথা নয়, কথাটা হচ্ছে যা এখন নতুন ভ্যারিয়েন্টটা এই ডেটাটা অ্যাপ্লিকেবল নয়, এই ডেটাটা অ্যাপ্লিকেবল হবে অ্যানাদার 3-4 উইকস বাদে, যে কি দাঁড়ালো সিচুয়েশনটা। তাই প্রোটেকশনটা একদম আগে যেরকম আছে সেরকমই নিতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখনো নতুন কিছু অ্যাড করেনি নতুন প্রোটেকশন হিসেবে, কিন্তু বারবারই বলা হয়েছে যেহেতু ইন্ডিয়াতে পপুলেশন ডেন্সিটি ভীষণ বেশি, যেটা করতে হবে সেটা হলো যে ভীষণভাবে ক্রাউড অ্যাভয়েড করতে হবে, মানে নো গ্যাদারিংস। এখন এই নো গ্যাদারিংস করার জন্যই লাস্ট ইয়ারে যেভাবে আর কি আপনার লকডাউনটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, অ্যানাদার কোশ্চেন ইজ কামিং ওয়েদার লকডাউন ইজ নেসেসারি অর নট। এইখানে একটা ব্যাপার আছে, এখানে আমি আমার পার্সোনাল মতামত দেবো অ্যাজ এ সায়েন্টিস্ট, সেটা হলো যে যে কোনো প্যান্ডেমিক যখন ছড়ায় তখন গভর্নমেন্টকে কিন্তু একটা ব্যালেন্স আউট করতে হয়, ইকোনমি ভার্সেস ডেথ বা পাবলিক হেলথের যে ক্রাইসিসটা। সেখানে করতে গেলে লকডাউনের ক্ষেত্রে দেখা গেছে ইন্ডিয়াতে যেহেতু আপনি জানেন ইউপি, বিহার মাইগ্রেন্ট ওয়ার্কার্স ভীষণ বেশি এবং টু মাচ কস্টলি হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে। ইফ লকডাউন ইজ দেয়ার উই আর লুজিং বিলিয়ন্স অফ ডলার্স। তো সেটার একটা যদি সামঞ্জস্য করে বলতে হয় যে এখন কোভিড 2 তে কি করতে হবে, ইনিশিয়ালি লকডাউন যেটা সরকার নিয়েছে, এই মুহূর্তে লকডাউন নয়, অবভিয়াসলি ইটস এ রাইট ডিসিশন। সেকেন্ড হচ্ছে যে আরেকটু ওয়েট করে দেখা উচিত কিভাবে বাড়ছে। ইন দ্য মিন টাইম অ্যাওয়ারনেসটা প্রচন্ড ভাবে বাড়াতে হবে, এন্ড পাবলিক হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু লিসেন দ্য গভর্নমেন্ট, যখন গভর্নমেন্ট অ্যাওয়ারনেসটা দিচ্ছে, এবং পাবলিক হ্যাজ অল দিস ইনফরমেশন যে কিভাবে হাত ধুতে হবে, সেলফ আইসোলেশন করতে হবে, আপনি অনলাইনে খাবার ডেলিভারি নিন, ডোন্ট গো আউট, যতটা সম্ভব যার কোভিড হয়েছে তাকে সে হোম আইসোলেশনে কি করে রাখতে হবে। যেহেতু এখন হসপিটাল বেড কম, সবাইকে হসপিটালে ডাক্তাররাও বারণ করছেন এই মুহূর্তে যে মাইল্ড বা মডারেট কেসে হসপিটালে এই মুহূর্তে না আসাই ভালো, সেলফ আইসোলেশনে থাকুন, বিভিন্ন মেডিসিন আছে সেগুলো নিতে বলা হচ্ছে, অক্সিমিটারে অক্সিজেন চেক করা হচ্ছে। তো এই প্রোটেকশনের ক্ষেত্রে এই জিনিসগুলো ডাক্তাররা কিছু বলছেন বেসড অন সিমটমস, কারণ তাদের গ্রাউন্ড লেভেলের নলেজ অনেক বেশি, তারা ফেস করছেন প্রতিদিন, সেটাকে ফলো করা এবং অযথা প্যানিক না হওয়া যে অক্সিমিটারে অক্সিজেন মাপার পরে আপনি দেখছেন যে ও আচ্ছা আমার 97-98% স্যাচুরেশন নেই, আমি আই নিড হসপিটালাইজেশন, নো। তো সেটাই আর কি, সেটার আপনার নিয়ম হচ্ছে মিনিমাম যদি আপনার সত্যি সত্যি 91 মানে 93 নিচে যায় তাহলে ওটা মডারেট, 94-93 নিচে গেলে ওটা মডারেট হচ্ছে, 91 এর নিচে গেলে একটু ক্রিটিক্যাল। সেই সঙ্গে চেস্ট সিটি স্ক্যান যেটা করা হচ্ছে তাতে যদি প্যাচ পাওয়া যায়, কিছু ব্লাড টেস্ট বলছেন ডাক্তাররা, আমি দু একটা নাম বলতে পারি যে হাই সেন্সিটিভিটি সি রিঅ্যাক্টিং প্রোটিন যেটা সিআরপি, ডি ডাইমার, এই টেস্টগুলো করা উচিত, আরটিপিসিআর এর রেজাল্টটা দেখা উচিত, যদি নেগেটিভ আসে আরেকবার 3 দিনের মধ্যে করা উচিত। এই বিভিন্ন স্টেপগুলো করা উচিত বেসড অন দ্য মাইল্ড সিমটমস, বা একটু যদি জ্বর হয় সেগুলো দেখে অযথা প্যানিক হয়ে হসপিটালে ছোটার দরকার নেই, সেলফ আইসোলেশনে থাকা উচিত। এবং তার সঙ্গে সঙ্গে বাকি লোকেরা বাড়িতে যারা আছেন তাদের যে আগের যে প্রোটেকশন গুলো ডব্লিউএইচও দিয়েছিল সেইগুলোকেই মেনটেন করা উচিত, যাতে এটা থেকে আর মানে যতটা সম্ভব প্রিকশন নিজে নেওয়া যায়। এন্ড দেন যদি হসপিটাল রিকোয়ারমেন্ট হয় তাহলে, কারণ যত বাইরে যাবেন তত সংক্রমণ হওয়ার ক্ষমতা বেশি। আমরা কোভিড 1 এর শেষের দিকে আমরা শুনেছিলাম হার্ড ইমিউনিটির তথ্য, এটা কি তাহলে হচ্ছে না ইন্ডিয়াতে? দেখুন, হার্ড ইমিউনিটির ক্ষেত্রে হ্যাঁ, এটা প্রথমে আমরা মানে অনেক সায়েন্টিফিক পেপারে এসেছিল না অল দোজ, পরে একটা পেপার বেরোয়, সেখানে বলা হয়েছে যে আই গেস ওটা ল্যান্সেটেই বেরিয়েছিল, নাম করা পিয়ার রিভিউড জার্নালে, যে হার্ড ইমিউনিটি আফটার 1 ইয়ার যদি না রিচ করে 70-80%, ইট ইজ ডিফিকাল্ট, ইটস পসিবলি নট কামিং। এটা ফেব্রুয়ারির কথা বলছি আমি, যে পেপারটার কথা বললাম, এবং এটা বুঝতে পারছেন যে এটা সত্যি সত্যি ডিফিকাল্ট হয়ে গেছে। 1 বছরে কিন্তু যেরকম যদি মডারেট বা মাইল্ড ইনফেকশনও হয়, একটা হার্ড ইমিউনিটিতে পৌঁছে যাওয়ার কথা ছিল কিছু দেশেরও, সেটা হয়নি। তো সেক্ষেত্রে এই হার্ড ইমিউনিটির কনসেপ্টটা এখন মনে করা হচ্ছে প্রবাবলি ইম্পসিবল টু রিচ, সো ভ্যাকসিনেশন ইজ দ্য অনলি ওয়ে টু ডু দ্যাট। এবং ভ্যাকসিনেশন করেও তো আপনি অ্যান্টিবডি দিয়েও হার্ড ইমিউনিটিতে রিচ করতে পারেন। জেনারেলি আপনি যেটা ছেড়ে মানে ভ্যাকসিনেশন ছাড়াও যে একটা ন্যাচারাল সংক্রমণের মধ্যে হতে পারে, অথবা ভ্যাকসিনেশন দিয়েও হতে পারে। তো এই মুহূর্তে ভ্যাকসিনেশন দিয়ে করাটাই মনে হচ্ছে যে অনলি ওয়ে আউট, মানে সবাইকে ভ্যাকসিনেশন।
আপনি বলছিলেন যে বেঙ্গল স্ট্রেনটা একটু বিস্তারিত যদি দর্শকদের, বেঙ্গল স্ট্রেনটা কি? এটা কি নির্বাচনের কারণে এটা তৈরি হয়েছে বেঙ্গল স্ট্রেনটা? আচ্ছা, হ্যাঁ, মানে দেখুন, বেঙ্গল স্ট্রেনটা সহজভাবে বলতে গেলে এটার মানে কিভাবে আমরা ডিনোট করছি, যে নোটেশনটা হচ্ছে B1.618, তার আগেরটা ছিল যেটা সেকেন্ড মিউটেশন ছিল B1.617। নাম দেখেই বুঝতে পারছেন যে একই লিনিয়েজ। এবার লিনিয়েজটা কি বোঝায় না, বিভিন্ন জেনেটিক মিউটেশনে কোন জায়গা থেকে হচ্ছে। আগেরটা যেমন মহারাষ্ট্রে 60% ছিল, বেঙ্গলে অল্প ছিল। এখন যেহেতু বেঙ্গল স্ট্রেন বলা হচ্ছে এই কারণে যেহেতু এটা বেঙ্গলে প্রথম পাওয়া গেছে, ঠিক আছে। অনেকে বলছে মহারাষ্ট্র থেকে এসেছে, হ্যাঁ, এটা কিছুটা সায়েন্টিফিক্যালি সত্যি না হলেও এটার একটা কেন বলছে, সেটা হলো যেহেতু মহারাষ্ট্রের সেকেন্ড স্ট্রেনটা ছিল, এখান থেকে এখানে এসেছে, তাই তো, সে বেঙ্গলে। তো সেই জন্য মানে যেহেতু ওটার পরের স্টেপ এটা, সেই জন্য ওটা বলছে। ওভাবে বলাটা খুব একটা সায়েন্টিফিক নয়, কিন্তু বেঙ্গল স্ট্রেনের নেচারটা হলো আমরা যেটা দেখছি যে হ্যাঁ, বেঙ্গলে হঠাৎ করে মানে রেজ করে গেল কেস মানে ইন টার্মস অফ কেস পজিটিভ রেট অ্যাজ মানে বিসাইড অলসো কি বলবো, যে মারা যাওয়ার হারটা সেটা বেঙ্গলেও বেশ বেড়েছে। মানে আমি মিনিস্ট্রি অফ হেলথের ডেটাটা দেখছিলাম যে প্রতিদিনই ওটা গ্রাফ মানে রেড কালার দিয়ে একটা অ্যারো সাইন দেখিয়ে দিচ্ছে যে ইট ইজ গোয়িং আপ। তো বেঙ্গল স্ট্রেনটা মানে অবশ্যই কশনারি, এবং এটা নিয়ে কাজ চলছে, কিছু জিনোম সিকোয়েন্সিং এর কাজও শুরু হয়েছে। তো হলে পরে আরো জিনোম সিকোয়েন্সিং হলে আরো বোঝা যাবে যে কিভাবে এইটা ছড়িয়ে পড়েছে আর কি। তবে ডেফিনেটলি যেহেতু প্রথম স্ট্রেনটা আমরা পেয়েছি মার্চ 17 স্যাম্পলে, যেটা আপনার ওই রিসেন্টলি যে রিলিজ করলো লাস্ট উইকে, তো সেই জন্য এটাকে বেঙ্গল স্ট্রেন বলা হচ্ছে। এবং এগেন আমি এটা আগেও বললাম যে এটার নিয়ে কাজ চলছে, যে এটা ট্রান্সমিসিবিলিটি কত বেশি এবং এটার অ্যান্টিবডি ইভেট করার ক্ষমতা কত বেশি। যেহেতু সেকেন্ড স্ট্রেন থেকে এসেছে, সেকেন্ড স্ট্রেনের ক্ষমতাটা ট্রান্সমিশন ক্যাপাসিটি 20% বেশি, ইমিউন এসকেপ করার ক্ষমতা 50% বেশি বলে ধরা হচ্ছে, এবং কিছু কিছু ডেটা পাওয়া গেছে। তো এটাও মনে করা হচ্ছে সমানভাবেই ডেঞ্জারাস হবে। তো এটাই আর কি। এটা জিনিস যে আমরা তো বিস্তারিত শুনলাম যে ভাইরাসের শক্তি কতটুকু বা কতটুকু বিপজ্জনক। দেখি থার্ড স্ট্রেন কি আবার আসতে পারে আরেকটা? মানে থার্ড স্ট্রেনটাই বেঙ্গল স্ট্রেন, বুঝতে পেরেছেন? থার্ড স্ট্রেনটাই বেঙ্গল স্ট্রেন হয়েছে। এবারে আপনার প্রশ্নটা বোধহয় তাহলে ফোর্থ বা ফিফথ আসতে পারে কিনা। যেহেতু আরএনএ ভাইরাস আর কি, আরএনএ ভাইরাস ভীষণভাবে মিউটেট প্রবণ, এবং এরা সারাক্ষণ মিউটেট করে। প্রায় 23 মিউটেশনের পরে ইউকে স্ট্রেনটা এসেছিল, এবং এটা এখনো মিউটেট করে যাচ্ছে। এবং সেটাই আরেকটা কাজ হওয়া উচিত মানে সায়েন্টিস্টদের, যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল এই জিনোম সিকোয়েন্সটা করা, মানে জেনেটিক কোডগুলোকে দেখা যে ফোর্থ মিউটেশন বা ফিফথ মিউটেশন অলরেডি চলছে কিনা। মানে ফোর্থ, এরপরে এলে তো ফোর্থ হবে, তারপরে একটা ফিফথ হবে। তো সেটা যত বেশি আপনি জেনেটিক কোডগুলো জানতে পারবেন যেগুলো সার্কুলেট করছে, মানে যারা আর কি পজিটিভ হয়েছে তাদের ইয়ে করা আর কি, তাদের জিনটা টেস্ট করা আর কি, মানে সেই ক্ষেত্রে আপনি ধরতে পারবেন আর কি। তো সেটা যত বেশি হবে তত তাড়াতাড়ি ধরা পড়বে। তো এই মুহূর্তে সেটা যদি সম্ভব হয়, যেহেতু এই জিনোম সিকোয়েন্সিং একটু, প্রত্যেকটা জিনোম সিকোয়েন্স করতে প্রায় 3 থেকে 5,000 INR লাগে, একটু কস্টলি। যদিও ভারত মোটামুটি একটা বাজেট ফিক্স করেছে, লাস্ট 3 মাস আগে একটা কনসোর্শিয়ামও শুরু হয়েছে, জেনেটিক কনসোর্শিয়াম, হ্যাঁ, ইন্ডিয়ান সার্স করোনা ভাইরাস জেনেটিক কনসোর্শিয়াম। তো সেখানে 10টা ল্যাবরেটরি আছে, তারা করছে। তো দেখা যাক, যত তাড়াতাড়ি খবর আসে ততই ভালো এবং সম্ভব। ইয়েস, এটা জিনিস যে আজকে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান ছিল, সেখানে প্রধানমন্ত্রী বলেছেন দেশ বিধ্বস্ত। তিনি কোট আনকোট বলেছেন দেশ বিধ্বস্ত। এই যে দেশ বিধ্বস্ত, অক্সিজেনের অভাব বিভিন্ন রাজ্যে, এই জায়গা থেকে আজকে যে দেশের যে পরিস্থিতি, আপনি একজন রিসার্চ হোল্ডার হিসেবে আপনি এখন কি অ্যাডভাইস করবেন যে এখন এই দেশকে কিভাবে মানে যাওয়া উচিত, প্রত্যেকটা নাগরিককে কিভাবে যাওয়া উচিত? 1, 2, সর্বশেষ যে চেঞ্জ করেছে ভাইরাসটা, সর্বশেষ কি সিমটম আসছে মানে গোটা ওয়ার্ল্ডে? এটা আমি আগেই যেটা বললাম যে প্রোটেকশনটা যা, একটু আগে আমি রিপ্লাই দিয়েছি যে কি ধরনের প্রোটেকশন নেওয়া উচিত। সেম প্রোটেকশন ইন্ডিভিজুয়াল লেভেলে, কালেকটিভ লেভেলে। যেহেতু আপনি দেশের কথা বললেন, এটা একটা সম্মিলিত ব্যাপার, সেখানে আপনার নেবারিং যারা আছে রেসিডেন্টস, তাদের যদি হয়, এগেন যতটা সম্ভব ফোনে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের কোনো হেল্প লাগবে কিনা, এক্সেপ্ট দে সামওয়ান নিডস আ ক্রিটিক্যাল সিচুয়েশন, হসপিটালাইজেশন, এবং যদি কোনো হেল্প না পাওয়া যায় সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করে ভীষণভাবে প্রোটেকশন নিয়ে গ্লাভস পরে গিয়ে তাকে হেল্প করা, এই ধরনের জিনিসগুলো চলবে। ডু নট গেট প্যানিকড, ঠিক আছে, ওভারঅল।
এবং অবশ্যই আমার মনে হয় অক্সিজেন সাপ্লাইয়ের যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে দ্য হোল ইন্ডিয়া, ইট উইল বি সলভড. How long we don't know, but people are working. There are many Tata, then Reliance, they are giving the assurance. তো আশা করা যাচ্ছে যে নেক্সট 2 to 3 weeks ম্যাক্সিমাম এক মাসের মধ্যে সিচুয়েশন অনেক চেঞ্জ হয়ে যাবে. তো সেইটাই আমি বলবো যে প্রোটেকশনটা নিতে থাকুন. সিচুয়েশন বাইরের যেটা কন্ট্রোলের বাইরে সেটা যেভাবে এগোচ্ছে সেটাকে এগোতে দেওয়া উচিত. সেটা অবশ্যই গভর্নমেন্ট টেক কেয়ার করবে, করা উচিত. বিভিন্ন স্টেটে যদিও সিচুয়েশন আলাদা এবং স্টেটেরও একটা রেসপন্সিবিলিটি আছে টু ভ্যাকসিনেট দেয়ার ওন পিপল, তো সেটা করতে হবে. এবং যেহেতু দিল্লির অবস্থা একটু বেশি খারাপ বা মহারাষ্ট্রের ইন টার্মস অফ দ্য ডেথ রেট, সেই জন্য সেখানে যেটা করা উচিত যে সেখানে ইমিডিয়েটলি একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান থাকা উচিত. মানে স্টেটেরও থাকা উচিত, একটা স্টেটমেন্ট অফ পারপাস এসওপি থাকা উচিত ডিউ টু কোভিড টু ক্রাইসিস ম্যানেজমেন্ট. দ্যাট ক্যান বি ডান লাইক ইট ইজ অলমোস্ট এপ্রিল, অ্যাজ সুন অ্যাজ পসিবল ইমপ্লিমেন্ট করে. তাহলে কি হবে, সেই স্টেটের জন্য যেটা রিকোয়ার্ড সেগুলো সুবিধা হবে বুঝতে, তাদের কি অক্সিজেন সাপ্লাই লাগবে, তাদের কি ধরনের হসপিটাল বেড লাগবে, এগুলো করা উচিত ওভারঅল. আর ইন্ডিভিজুয়াল লেভেলে প্রিকশনটা আমি একটু আগেই বললাম সেটাই. আর আপনার সেকেন্ড কোশ্চেনটা ছিল বোধহয় ভ্যাকসিনের ব্যাপারে, রাইট? যে ভ্যাকসিন, সেটা আপনার, সরি আমি বোধহয় মিস করেছি, ভ্যাকসিনের কোশ্চেনটা কি ছিল? না, আমার সেকেন্ড কোশ্চেনটা ছিল, সেটা আপনি উত্তর দিয়ে দিয়েছেন সেকেন্ড কোশ্চেনটা. আমার যে একদম সর্বশেষ যেটা আপনার কাছে জানা, সেটা কি কেউ বলছে এই যে ভাইরাসটা এটা বায়ু বাহিত, এয়ারবোর্ন, এরকম কি কোনো ডাটা আছে আপনাদের কাছে? হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে একটু WHO কনফিউজ করেছিল এবং এটা নিয়ে আমিও একটা সময় লিখেছিলাম যে প্রথমে বলা হলো এটা এয়ারোসল, দেন বলা হলো এয়ারবর্ন, এবং সেটা সায়েন্টিস্টরা প্রতিবাদ করেছিলেন. প্রায় 236 সায়েন্টিস্ট ব্যাক ইন আই গেস অগস্ট তখন প্রতিবাদ করা হয়েছিল. হ্যাঁ, এটা বায়ুবাহিতই মনে করছেন সায়েন্টিস্টরা. কেন? কারণ এটা একটা, মানে আমি এখন আর ডিটেলসে যাচ্ছি না, কারণ এয়ারোসল হলে এটা ড্রপলেটের মাধ্যমে হয়, আর এটা বায়ুবাহিত বলা হয়েছিল কারণ এটা অনেকক্ষণ পর্যন্ত বাতাসে ভেসে থাকছে. এবং এটা নিয়ে অনেক কিছু বলা হয়েছিল যে কি করে একটা ক্লোজ সার্কেলে যদি ড্রপলেট হয় তাহলে ইনফেকশন হচ্ছে কি করে, তাহলে সেখানে দেখানো হয়েছে এসিড থেকে, ভেন্টিলেশন থেকে হচ্ছে, সেটা বায়ুবাহিত, না হলে সেটা হয় না. ড্রপলেটের একটা নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্স, আপনি যদি স্নিজ করেন বা আপনি যদি কাশেন তাহলে যে স্পিডে ড্রপলেটটার সঙ্গে ভাইরাস ছড়িয়ে পড়ে সেটা 150 ফুট বা তার বেশি যেতে পারে না, 60 ফুটের বেশি. কিন্তু এয়ারবর্নের মাধ্যমে কয়েক মিটার ওটা মানে ফ্লাই করে এবং সেটা বেশি সময়, প্রায় 2 থেকে 3 ঘন্টা থাকে. এবং এটা নিয়ে একটা ডেটা গত বছরই বেরিয়েছিল যে বিভিন্ন সার্ফেসে কি করে করোনা ভাইরাস স্ট্রেন থাকছে. তো সেটা মিলে অবশ্যই এটা বায়ুবাহিত আমার মত, এবং আমি সেই সায়েন্সটাকেই মানে সাপোর্ট করি যেটা বায়ুবাহিত, সেই জন্য এটা আরো বেশি ডেঞ্জারাস এবং সেই জন্যই মাস্ক পরাটা দরকার. এরকম দিন না দেখতে হয় যে ঘরের ভেতরেও মাস্ক পরতে হবে, বিকজ ইট ইজ সো মাচ এয়ারবর্ন যে আপনার ঘরে এসি থাকলে সেটা বাইরের থেকে চলে আসছে, এরকমও হতে পারে যদি খুব ডেঞ্জারাস হয়. তো সেই আর কি. একদম শেষ একটা কোশ্চেন আপনার কাছ থেকে আমরা নেব, জানতে চাইবো, সেটা হলো ওয়ার্ল্ডের এখন এই যে করোনা কোভিড টুর ওয়ার্ল্ড ওয়াইড সিচুয়েশনটা কিরকম? ওয়ার্ল্ড ওয়াইড সিচুয়েশনটা যদি আপনি একটু আমাদের জানান, ওয়ার্ল্ড ওয়াইড কি সিচুয়েশন? হ্যাঁ, মানে ওয়ার্ল্ড ওয়াইড বলতে গেলে দেখুন ব্যাপারটা হচ্ছে এখন সব থেকে বেশি খারাপ সিচুয়েশনে কিন্তু ইন্ডিয়া আছে. এটা সত্যি, মানে এটা শুনতে খারাপ লাগলো, মানে এটা খুবই সত্যি. এবং নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, মানে ইউএস এর মানে যে বড় বড় নিউজ পেপার, ফ্রন্টলাইন নিউজ পেপারে বড় করে খবর বেরিয়েছে, আপনি হয়তো জানেন. হ্যাঁ, এবং সেখানে একটা দিনের খবরে কুম্ভ মেলার ছবি বেরিয়েছে, গতকালের পেপারে আমাদের দিল্লির একটা শ্মশান ঘাটের ছবি বেরিয়েছে. তো ওয়ার্ল্ডের সিচুয়েশন, আমি সেই জন্যই, যেহেতু আমরা ইন্ডিয়ার কনটেক্সটে কথাটা বলছি এবং উই আর ইন্ডিয়ান্স, তো সেক্ষেত্রে আর কি এটা খুব ইম্পর্টেন্ট একটা নিউজ আমার মনে হয় সবার আগে বলা উচিত. তারপরে যেহেতু ইউএস এর র্যাঙ্ক 1 এখন অব্দি ইনফেকশনের দিক থেকে এবং ইন্ডিয়া সেকেন্ড, কিন্তু ইন্ডিয়া ইজ লাইক, যেটা বারবার বলা হচ্ছে যে ইউএস এর সেকেন্ড মানে ওয়েভটা আসতে বা এই পিকটা পেতে প্রায় 62 ডেজ লেগেছিল, সেখানে ইন্ডিয়া 14 ডেজে রিচ করে গেছে. তো আশা করি হবে না, কিন্তু যদি হয় ইন্ডিয়া মাইট গো টু দ্য র্যাঙ্ক 1, রাইট, ইন টার্মস অফ ইনফেকশন. তো ওয়ার্ল্ডের সিচুয়েশন এখন ইউএস 1, ইন্ডিয়া দ্বিতীয়, ব্রাজিল তৃতীয়. ব্রাজিলও আর ইউএস এর যে প্রবলেমটা হয়েছিল প্রথম থেকেই কোভিডে, যে ব্রাজিলের প্রধানমন্ত্রী মিস্টার বোলসোনারো আর এদিকে ট্রাম্প পুরো ব্যাপারটাকে খুব লেট রেসপন্সে নিয়ে গেছিলেন, সেই জন্য এটা বাজে জায়গায় পৌঁছেছে. যদিও বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অনেকটাই কাজ করেছেন ভ্যাকসিনে.
তো এই হলো সিচুয়েশন। আর আপনার ইন্ডিয়ার ক্ষেত্রেও ভ্যাকসিনেশনটা খুব ইম্পর্টেন্ট, তাহলে আশা করা যায় যে ইন্ডিয়া হয়তো চেক দিতে পারবে। গিভেন দ্য সিচুয়েশন ওয়ার্ল্ডের, আমি এই তিনটে দেশের কথাই বলবো কারণ এখন সব থেকে খারাপ অবস্থা এখানে। আর ভ্যাকসিনেশনের কনটেক্সটে বলা যেতে পারে ইসরায়েল খুব ভালো করেছে, চিলি ভালো করেছে, অস্ট্রেলিয়া ইজ অলসো ডুইং গুড কারণ অস্ট্রেলিয়া জিনোমিক সিকোয়েন্সিং করেছে প্রায় 47% কেসে। ইউকে ভ্যাকসিন দিয়ে দিয়েছে প্রায়, ফার্স্ট ডোজ দিয়ে দিয়েছে প্রায় বোধহয় 60%, আমার যতটা মনে পড়ছে আর কি। তো এরা ভ্যাকসিনেশনও এগিয়ে গেছে। তো ওভারঅল এই সিচুয়েশনটা চলছে, মানে রোগও হচ্ছে ভ্যাকসিনেশনও চলছে। তো আর কিন্তু তার মধ্যে হঠাৎ করে এই সেকেন্ড মিউট্যান্ট ভ্যারিয়েন্ট বা থার্ড মিউট্যান্ট বেঙ্গল স্ট্রেন আসার জন্য, প্লাস এত গ্যাদারিংস, পলিটিক্যাল র্যালিজ এবং হসপিটাল বেড ফেড কমে যাওয়ার জন্য জানুয়ারি থেকে ইন্ডিয়ার সিচুয়েশনটা সব থেকে বেশি অ্যালার্মিং ইন দ্য ওয়ার্ল্ড। অনেক ধন্যবাদ ডক্টর ধর চৌধুরী, আপনি বিস্তারিতভাবে আমাদের বললেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হেডলাইন্স ত্রিপুরা থেকে আমরা আবার ফিউচারে আপনার কাছে যাব, সরাসরি কথা বলবো যে সর্বশেষ কি পরিস্থিতি। অতীত আপনি আমাদের সাথে থেকেছেন, বিভিন্ন কথা বলেছেন। আপনাকে আমরা রাজ্য থেকে, আমাদের চ্যানেল থেকে আপনাদের চিকিৎসা রত্ন অ্যাওয়ার্ড আপনাকে দিয়েছি। অনেক অনেক ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা, আপনার শুভকামনা করি আমরা। এবং আপনি আমাদের আরো নতুন নতুন তথ্য, ডাটা আমাদের আপডেট করবেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, শুভরাত্রি।